গাড়ির মধ্যে মেঘের জল জমে যাচ্ছে, দেখুন এমন পয়েন্টে আছি। স্বর্গ থেকে হাওয়া নামছে, মেঘের হাওয়া, যেটা 4500 ফিট উচ্চতায় অবস্থান করছে। কৌতূহল হচ্ছে তো কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরে কোথায় হতে পারে। আরে বাহ, যেখানে জিজ্ঞেস করছি বলছে আরো 6 কিলোমিটার, আর একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলাম বলছে আরো 6 কিলোমিটার। 7:30 बजे से चल रहा है। এখন এই অবস্থায় একজনই সাহারা, জয় ভোলানাথ, হর হর মহাদেব। রাজা খেড়া সে জানাতে গায়ো, এখানেই পাহাড় আকাশ ছুঁয়েছে। জায়গাটা যদি উত্তরবঙ্গের দিকে হতো তাহলে হয়তো বলতাম শুধু মেঘের রাজ্য, কিন্তু জায়গাটা একদিনের ভ্রমণে আমাদের একদম হাতের নাগালেই মাত্র 5 ঘন্টার মধ্যেই রয়েছে, যেই কারণে আমি এটাকে বলবো মেঘের স্বর্গরাজ্য। পকেটে মাত্র 600 থেকে 700 টাকা থাকলে একটা ট্রেন জার্নি করে এই ছোট্ট মেঘের দেশে পাড়ি দিয়ে আবার একদিনের মধ্যে বাড়িতে ফেরা যায়। আমি জার্নি শুরু করেছিলাম আপনার আমার সবার প্রিয় হাওড়া স্টেশন থেকে। मौसम बहुत बढ़िया है, सुंदर লাগছে না। হর হর মহাদেব। अरे महादेव, বাড়ির সামনেই এক টুকরো মেঘের রাজ্য। হ্যালো বন্ধুগণ, গুড ইভিনিং, সবাইকে আবার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। আজকে আমি চলেছি মেঘের রাজ্যে, কিন্তু সেটা মেঘালয় নয়, মেঘালয় তো অনেক দূর। আজকে আমি যাচ্ছি হাওড়া স্টেশন থেকে মাত্র 5 ঘন্টার ব্যবধানে এক টুকরো পাহাড়ি মেঘের রাজ্যে। তবে এখনই যদি জায়গাটার নাম আমি বলে দিই তাহলে আজকের গল্প লেখা এবং বলার মধ্যে সেই রকম মজা থাকবে না। এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে। আজকে আমার গল্পের সারথি 123-21 হাওড়া মুম্বাই মেল। ট্রেনের নাম্বার শিডিউল হয়ে গেছে, 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 7 নম্বরে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস, আর এইটা 8 নম্বর। এই হাওড়া মুম্বাই মেলে সারা বছর ভিড় হয় শুনেছি, কিন্তু এতটা পরিমাণে যে মারাত্মক ভিড় হবে ট্রেনের মধ্যে সেটা কিন্তু ভাবা যায় না। এইটা হচ্ছে জেনারেল লাইনের ভিড়। এখন বাজে 11টা বেজে 2 মিনিট, এখনও কিন্তু স্টেশনে ট্রেন ঢোকেনি। ফাইনালি ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর এই ট্রেনটা হাওড়া স্টেশন থেকে প্রত্যেক দিন রাত্রি 11টা বেজে 35 মিনিটে ছেড়ে যায় মুম্বাইয়ের উদ্দেশ্যে। এই ট্রেনের শেষ হল্ট CSMT, মানে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। আমার সিট পড়েছে এই দিকের, এই যে সিটটা 79 সাইড লোয়ার। আজকে আমি যেই জায়গা পর্যন্ত যাচ্ছি আমার টিকিটের ভাড়া পড়েছে 425 টাকা করে তৎকালের দাম। আমি স্লিপারের টিকিট কেটেছি। এমনিতেই স্লিপারের যে প্রাইস সেটা হচ্ছে 240 টাকা করে, 3E 565, থার্ড এসি 610, সেকেন্ড এসি 840 এবং ফার্স্ট এসি 1395। হাওড়ার 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। একই সময় একই সাথে আমাদের সাথে কাটিহার এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে পাশ থেকে। এই ট্রেনে করে আমরা 8টা স্টেশন ক্রস করে কালকে ভোরবেলায় 4:28 আমরা পৌঁছবো আমাদের গন্তব্যে। হাওড়া থেকে ছেড়ে যাওয়ার 1 ঘন্টার মধ্যে টিডি মশাইও এসে হাজির হয়েছিলেন। এখন বর্তমানে টিকিট চেক করার জন্য PNR নাম্বার কিংবা আধার কার্ডের প্রয়োজন হয় না, খালি নামটাই যথেষ্ট। যেহেতু রাতের ট্রেন খাওয়া দাওয়া পাওয়া যাবে কিনা এই ভেবে স্টেশনের বাইরে থেকেই 60 টাকা দিয়ে 1 প্লেট ডিমের তড়কা এবং 5 টাকা করে 3টে রুটি নিয়ে নিয়েছিলাম রাতে খাওয়ার জন্য। বেশিরভাগ প্যাসেঞ্জারই বাড়ি থেকে কিংবা স্টেশনের বাইরে থেকে খাওয়া দাওয়া করে উঠেছিল, তাই ট্রেনের মধ্যে উঠে ঘণ্টাখানেকের মধ্যেই সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছিল। এই জন্য ঝটপট লাইট বন্ধ করে আমিও শুয়ে পড়ি আমার লোয়ার বার্থ সিটে। কিন্তু ওই যে আমার পুরনো অভ্যেস মতো ট্রেনের মধ্যে আমার রাতে একদমই ঘুম হয় না। একটু করে ঘুমোই আর মনে হয় এই বুঝি কেউ কারো ব্যাগ চুরি করে নিয়ে গেল, কারো মোবাইল নিয়ে গেল। তারপরে আমার সিট পড়েছে আবার একদম ট্রেনের গেটেরই পাশে। এমনই 7-5 চিন্তা ভাবনা করতে করতে বর্ধমান, পানাগড়, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল জংশন, বোরাকর, ধানবাদ জংশন, গোমো জংশন পার করে আমি পৌঁছে যাই আমার ডেস্টিনেশনে। ফাইনালি 305 কিলোমিটার জার্নি আমরা কভার করে পৌঁছে গেছি পারশনাথ স্টেশনে। তো এখান থেকে আমাদেরকে এখন বেরিয়ে বাইরে যেতে হবে, মানে স্টেশনের বাইরে। 4:28 এখানে নামাবার সময় ছিল, তার জায়গায় 4:39 মিনিট। খুব একটা বেশি ট্রেন স্লো নেই। প্ল্যাটফর্ম থেকেই একটা ওভারব্রিজ দিয়ে ওপরে উঠে বাম দিক দিয়ে বেরোলেই অল্প একটু ডিস্টেন্স স্টেশনের বাইরে এইরকম একটা জায়গায় চলে আসবেন। বাইরে এখানে দেখুন কত, এখানে মারুতি, তারপর রিজার্ভের আরও অনেক গাড়ি, শেয়ারিংয়ের গাড়ি এখান থেকেই কিন্তু পাওয়া যায়। भैया कितना लेते हो पर पर्सन? 70 रुपये। मधुबन में छोड़ दोगे एकदम? जी हाँ, पहाड़ के पास। এখন ভোর 4:50 মিনিট।
স্টেশন থেকে বেরিয়েই আমরা 1 মিনিটও সময় ব্যয় না করে শেয়ারিং গাড়িতে করে রওনা হই পাহাড়ের বেশ মধুবনে, যেখান থেকে আজকে আমাদের ট্রেকিং শুরু হবে। কারণ এই দুর্গম অ্যাডভেঞ্চার প্রিয় পাহাড়ি মেঘের রাজ্যে ট্রেক করতে হলে যতটা সম্ভব আমাদের পৌঁছতে হবে এই পাহাড়ের ট্রেক পয়েন্টে। কেদারনাথ ঘুরতে গেলে যেমন গৌরীকুণ্ড থেকে 22 কিলোমিটার পায়ে ট্রেক করে উপরে উঠতে হয়, এখানে কিন্তু তেমন নয়। এখানে একদিনে উপরে যাওয়া এবং নিচে আসা মানে টোটাল 27 কিলোমিটার জার্নি একদিনই অতিক্রম করতে হবে। তাই যত ভোর ভোর সম্ভব পৌঁছতে পারলে আমাদের সুবিধে, না হলে পাহাড় থেকে নিচে নামতে রাত্রিও হয়ে যেতে পারে। ওই দূরে পাহাড়ের মাথায় কত মেঘ জমে আছে দেখুন। মধু খেতে হলে যেমন বনের মধ্যে যেতে হয়, তেমনি এই পাহাড়ের মজা নিতে গেলে এই মধুবনে আসতে হবে। পাহাড়ের নিচে স্টার্টিং পয়েন্ট আছে একটা, যার নাম মধুবন। ওই জায়গায় আমরা এখন 30 মিনিটের মধ্যে ওখানে আমরা পৌঁছবো। তারপর ওখান থেকে আমরা পায়ে হেঁটে ট্র্যাক শুরু করব। পাহাড়ে পৌঁছবার আগে একটা কথা শেয়ার করে দিই, যাওয়ার সময় শেয়ার গাড়ির অপশন পেয়ে গেলেও কিন্তু যদি পাহাড় থেকে ফিরতে রাত হয়ে যায় তাহলে ওখান থেকে স্টেশনে আসার জন্য শেয়ারিং গাড়ি পাবেন না। ওখানেই ধর্মশালা রয়েছে, ওখানে স্টে করতে হবে। আজকে সকালের এই দৃশ্য চোখে পুরো জলছবির মতো পুরো ভাসছে, যেমনটা আমরা মোবাইল ক্যামেরায় আমরা দেখে থাকি। হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার সাথে ভেজা রাস্তা, পাশ দিয়ে শাল সেগুনের জঙ্গল, তার সাথে পাহাড়ি রাস্তা দিয়ে এইভাবে সকালের এই সময় এইভাবে যাওয়াটা কিন্তু এটা একদম একটা স্বপ্নের মতো। সঙ্গে ছাতা নিয়ে এসেছি, কিন্তু ছাতা নিয়ে মনে হয় না যে বেশি বৃষ্টি হলে ট্র্যাক করে উপরে ওঠা আমাদের পক্ষে সম্ভব হবে। এখন এটা আমরা ঝাড়খণ্ডের গিরিডি জেলায় প্রবেশ করেছি। আর যারা আগে ঋষিকেশ গিয়েছেন তাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি। দেখুন, চোখ বন্ধ করে যদি এই জায়গায় যদি এখন ছেড়ে দেওয়া হয়, পুরো সিনটা এখন পুরো কিন্তু ঋষিকেশের মতো লাগছে। সামনে ওখানে পাহাড়, তারপর মেঘ জমে রয়েছে দেখা যাচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট পুরো ভেজা। আর আমাদের ড্রাইভার কাকু বলছে নিচে এখানে সমস্ত দোকান আছে কিন্তু কেনাকাটার জন্য, উপরে গেলে কিন্তু ডবল দাম। তাই কোনো কিছু যদি প্রয়োজনীয় জিনিস থাকে তাহলে নিচে যে দোকানপাটগুলো আছে এখান থেকে কিনে নেওয়াই ভালো। লাঠি কাছে দে রে और वो প্লাস্টিক মিলেगा रेनकोट जो है मिल जाएगा। বর্ষার সময় এখানে ঘুরতে আসলে অবশ্যই কিন্তু একটা এরকম রেনকোট প্লাস্টিকের আর একটা এরকম লাঠি অবশ্যই নিয়ে নেবেন। পাশে এখানে অনেক দোকান আছে, এখান থেকে ইজিলি পেয়ে যাবেন। নিচে এখান থেকে নিলে কম দামে পাবেন, কিন্তু এই জিনিসটা যদি আর একটু এগিয়ে গিয়ে আমরা ওই পাহাড়ের ওপরে ওখান থেকে নিই তাহলে কিন্তু দামটা অনেকটা বেশি পড়বে, আর কোয়ালিটি সেরকম ভালো পাওয়া যাবে কিনা সেটাও জানি না। মেঘের অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো অন্ধকার। এই বৃষ্টি হচ্ছিল একটু আগে, এখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। এক হাতে ছাতা প্লাস লাঠিটা ধরেছি, এক হাতে ক্যামেরা ট্রাইপড। তো এইভাবেই আমরা এখন পাহাড়ের উপরে চড়াই করা হচ্ছে শুরু করব। এই রেন কাভারটার দাম নিয়েছে মাত্র 60 টাকা, আর এই লাঠির দাম 15 টাকা। আর পাহাড়ের উপরে চূড়াটা দেখুন, পুরো কুয়াশায় মেঘে পুরো ঢেকে রয়েছে। জাস্ট উপরটা দেখাতে পারছি না, খালি চোখে কিছু দেখা যাচ্ছে না। এই যে গেট করা আছে, গেটের সামনে এই জায়গা দিয়ে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা শুরু। পার্শ্বনাথের মন্দির 9.65 কিলোমিটার এখান থেকে পায়ে হেঁটে, জল মন্দির 10 কিলোমিটার, চন্দ্রপ্রভু টঙ্ক 11 কিলোমিটার। তবে আমরা ওপরে চড়াই করার আগে নিচে থেকে কিছু খাবার খেয়ে নিই, সকালে ব্রেকফাস্ট। এখানে বেশ কিছু দোকান রয়েছে, এই দোকানগুলোতে চা বিস্কিট এইসব হচ্ছে জলখাবার পাওয়া যাচ্ছে। বাইক সে কিনা লেতে 5 রুপিয়া। এখান থেকে বাইকে করেও অন্য একটা রুট আছে যেখান দিয়ে উপরে যাওয়া যায়। এখানে আপনারা আসলে এখান থেকে বাইক নিয়ে আপনারা কিন্তু যেতে পারেন, পার পার্সন 500 টাকা করে নেবে। টাইম নষ্ট না করেই ট্রেকিং পয়েন্ট থেকে ট্রেক শুরু করে দিয়েছিলাম, তার কারণ বৃষ্টি থামার অপেক্ষা করলে পৌঁছতেও অনেক দেরি হবে এবং ফিরে আসতেও অনেক রাত হয়ে যেতে পারে। এই পাহাড়ের নামটা এইবার আপনাদেরকে আমি বলে দিই। এই পাহাড়ের নাম হচ্ছে পারশনাথ পাহাড়। এই পাহাড়ে কিন্তু 3-4টে নাম আছে। এই পাহাড়কে আবার মারাংবুড়ু পাহাড়ও বলে, কারণ এখানে আদিবাসী সম্প্রদায়ের অনেক গ্রাম আছে, লোকজন আছে যারা এই পাহাড়টাকে মানে পুজো করেন, যার জন্য এই পাহাড়ের নাম দিয়েছে মারাংবুড়ু। তো চলুন আমরা এই মারাংবুড়ু পাহাড়ের একদম ওপর দিকে উঠি। প্রচণ্ড ঢাল রাস্তা, গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক কিংবা শীতকাল হোক, এখানে ঘুরতে আসলে একটা লাঠি অবশ্যই সঙ্গে রাখবেন। লাঠিটা কিন্তু অনেক রকমভাবে কাজ করবে। একটা, পাহাড়ে চড়াই করতে সুবিধা হবে। 2 নম্বর, কোনো কিছু যদি সামনে যদি আসে এটা ভাগাতে সুবিধা হবে এটা দিয়ে। চারিদিকে শাল সেগুনের জঙ্গল, তার মাঝখান দিয়ে এইরকম কনক্রিটের পায়ে হেঁটে চলা রাস্তা। এই রাস্তা দিয়ে অল্প কিছু দূর বাইকে করেও যাওয়া যায়, তারপরে রাস্তাটা কিন্তু পায়ে হেঁটে ট্র্যাক করতে হয়। রাস্তাটা মানে একভাবে উপরের দিকে ঢাল, তো যার জন্য উঠতে বেশ কষ্ট হচ্ছে। আর জায়গায় জায়গায় এইরকম দেখুন ছাউনি করা আছে, বৃষ্টি বৃষ্টি পড়লে কোনো অসুবিধা নেই। এখানে কিছুক্ষণ করে দাঁড়িয়ে রেস্ট নিয়ে তারপর আবার যাওয়া যাবে। অনেকেই এখানে বাইকে করে আসছেন, নিচে থেকে যেখান থেকে দেখালাম 500 টাকা পার পার্সন দিয়ে বাইকে করে এই দিক দিয়ে ঘুরে 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 ওই ওপর দিয়ে রাস্তা আছে ওখান দিয়ে চলে যাচ্ছে। আর এখান থেকে আরেকটা দেখুন কিন্তু শর্টকাট রাস্তা আছে যেখান দিয়ে পাথরের ধাপ ভেঙে ওপর দিকে যাওয়া যায়।
মানে ওই কিছুটা কেদারনাথ ফিলিং করিয়ে দেবে। আর জার্নিটাও কিন্তু কেদারনাথের থেকে অনেক বেশি। আর আমরা এখান দিয়ে যদি ওপরে যদি যাই না, খুবই অল্প সময়ের মধ্যে হাঁপিয়ে যাব, ওপরে উঠতে খুব কষ্ট হবে। তো আমার মনে হয় এই পায়ে হাঁটা রাস্তা দিয়ে একটু একটু করে রেস্ট নিয়ে ওপরের দিকে ওঠা সব থেকে বেটার। এই রকম যে ছোট ছোট শর্টকাটগুলো আছে এগুলো কিন্তু নেওয়া যায় অনায়াসে। এদিক দিয়ে যাওয়ার থেকে এখান দিয়ে উঠলে টাইমটা অল্প একটু সেভ হবে। এই যে দেখুন, এখান দিয়ে একটা শর্টকাট আছে, ওপরের দিকে চলে গেছে। আর এই রাস্তাটাই আমাদের ঘুরে ঘুরে পায়ে হেঁটে ওপর দিয়ে কভার করে যেতে হবে। ট্রেনের টিকিট না পেয়ে আমরা বাসে করে আমরা উত্তরবঙ্গে এত কষ্ট করে ঘুরতে যাই। বাড়ি থেকে মাত্র 5 ঘন্টা দূরেই দেখুন এত সুন্দর জায়গা রয়েছে। এখানে পেছনে উপরে যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের উপরে কিন্তু পুরো একদম মেঘ জমা রয়েছে, পুরো সাদা হয়েছে। আর এখানে দেখুন, এখানে পালকিরও ব্যবস্থা আছে। এই যে দাদারা যাচ্ছে এখানে পালকিতে করে, এখান থেকে দাদারা চাইলে উপরে নিয়ে যেতে পারে। তার জন্য কত চার্জ নিচ্ছে চলুন উপরে গিয়ে ওখানে জানবো। এখন বাম দিকে এখানে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এদিকে গেটটা বন্ধ করা আছে। আর এখান থেকে গন্ধর্ব নালা, শীতল নালা, পার্শ্বনাথ মন্দির সমস্ত দূরত্ব দেখুন এখানে লেখা আছে। ভাইয়া কিনা লে তো পালকি মে আনে জানে কা 5,500। এখানে আপনারা পালকিতে করেও কিন্তু ওপরে যেতে পারবেন, তার জন্য 5,000 5,500 এইরকম টাকা হচ্ছে নেয় এখানে। এই পারশনাথ পর্বতের এই শেষে যে নাথযোগ আছে না, অনেকে হয়তো ভাববেন যে এখানে হয়তো শিবের কোনো মন্দির আছে। আসলে পারশনাথের সঙ্গে শিবের এখানে কোনো কানেকশন নেই। আসলে এই যে পুরো যে পর্বতটা আছে এটা হচ্ছে জৈন পর্বত। এখানে জৈন ধর্মের বিভিন্ন মন্দির ওপরে গেলে ওখানে দেখতে পাওয়া যাবে। ওপরে যাই চলুন আস্তে আস্তে উপরে ধীরে ধীরে আপনাদেরকে সব দেখাবো, সব কিছু শেয়ার করব। আর প্রচণ্ড কিন্তু রাস্তা এরকম হচ্ছে ঢালু, লাঠি ছাড়া ওপরে কিন্তু ওঠা খুবই কষ্ট। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সাথে ঝোড়ো হাওয়া। আমি তো অলরেডি পুরো ভিজে গেছি, মাথার মধ্যে এটা রাখাও যাচ্ছে না, গরমও লাগছে। আবার খুলে দিলে বৃষ্টিতে ভিজে যাচ্ছি। এরকম জায়গায় জায়গায় এরকম ছাউনি আছে দেখুন, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নেওয়ার জন্য। মাত্র হয়তো ঠিক করে 1 থেকে 1.5 কিলোমিটার আমরা পায়ে চলে এসেছি। তার মধ্যে নিচের দৃশ্য দেখুন, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, একদম কুয়াশা মেঘে পুরো একদম সাদা হয়ে পুরো ঢেকে রয়েছে। ভেবেছিলাম কোনো দিন হয়তো দার্জিলিংয়ের রাস্তায় কিংবা গ্যাংটকের রাস্তায় গিয়ে এই স্বপ্ন পূরণ হবে, কিন্তু একদম বাড়ির সামনে এই জায়গায় এসে এই স্বপ্নটা যে পূরণ করতে পারবো এটা কিন্তু আমি কল্পনা করতে পারিনি। মুষলধারা বৃষ্টি মানে শুরু হয়ে গিয়েছে, তার সাথে মেঘ এবং কুয়াশার খেলা। এখানে দেখুন পুরো চারিদিক পুরো সাদা, চারিদিক কুয়াশা, মানে জাস্ট বুঝতে পারবেনই না যে এটা কোন জায়গায় এসেছি। অনেকে ভাববেন হয়তো উত্তরবঙ্গ, কিন্তু এটা উত্তরবঙ্গ মোটেও না। আর এখানে খালি আমরা হচ্ছে আসিনি, এখানে কলকাতা থেকে 2 দাদা এখানে আছে। দাদা একটু হাই করে দাও। হ্যালো, তোমাদের বাড়িটা কোথায় বলে দাও। বাড়ি হচ্ছে লেক টাউনে। ফার্স্ট টাইম ভিজিট করছি আমরা। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যে এই অভিজ্ঞতাটা কেমন লাগছে? খুব ভালো, মানে এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে আলাদা জায়গা এসে গেছি। একদম পুরো দার্জিলিং না? হ্যাঁ, পুরো একদম দার্জিলিং এর রাস্তায় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ট্রেক করার একটা অভিজ্ঞতা পাচ্ছি এখানে। এই জায়গা থেকে পারশনাথের মন্দির 8.65 কিলোমিটার। বাইকে করে গেলে হেঁটে যাবার যে অভিজ্ঞতা সেটা কিন্তু একদম পাওয়া যাবে না, একদম সেই লেভেলের অভিজ্ঞতা। এখন আপনারা যে ভিউটা দেখছেন এটা আসলে কিছুই না, আসল ভিউ আছে এই পাহাড়ের একদম টপ পয়েন্টে। এই ভিডিওর প্রথম ভাগে যে পার্টগুলো আপনাদের আমি দেখিয়েছি সেটা আছে এই পাহাড়ের একদম টপে। এই পাহাড়ের টোটাল হাইট 4,500 ফুটেরও অনেক বেশি। এই পাহাড়েরই হাইস্ট পিক পয়েন্টে রয়েছে পরেশনাথের মন্দির, যেটা মেঘের মধ্যে অবস্থান করছে। এই রাস্তা ধরে ট্রেক করাকালীন বাম দিকে একটা জৈন মন্দির রয়েছে, যেটার ভেতরের দৃশ্য অপূর্ব সুন্দর। মেঘ এবং বৃষ্টিতে সৌন্দর্য এতটাই বাড়িয়ে তুলেছে যার বর্ণনা করা অসম্ভব। এখানের লোকাল মানুষজনের কাছে জানতে পারি এই রাস্তা কয়েক কিলোমিটার আগে গিয়ে 2 ভাগে বিভক্ত হয়েছে, একটা জল মন্দিরের দিকে, একটা পরেশনাথের দিকে। ধীরে ধীরে আমরা যত ওপরের দিকে চড়াই করছি তত কিন্তু ওপরে মেঘের যে ঘনত্ব সেটা বাড়তেই চলেছে। ওপরে দেখছেন পুরো অন্ধকার। এখন যদি সূর্যের আলো বার হয় না তাহলে এই জায়গা কিন্তু একটু আলোকিত হবে না। চলুন উপরে যাওয়া যাক। কিছু কিছু জায়গা আছে যেখানে অনেকটা দূর থেকে হেঁটে চড়াই করতে হচ্ছে। আমি যদি এই জায়গা দিয়ে ঘুরে যদি ওখান দিয়ে যদি আসতাম তাহলে অনেকটা সময় আমার যেত। ভাই आप लोग कहाँ से? लखनऊ। लखनऊ? আরে বাহ। রাঁচিও কিন্তু খুব সুন্দর জায়গা। রাঁচি হচ্ছে ওয়াটারফলের দেশ। ওখানে আমার ইচ্ছে আছে এর যে পরের ট্রিপটা সেটা হচ্ছে আমি রাঁচিতেই করব। আমার টিকিট আগে থেকে বুক আছে রাঁচির। ঠিক এই জায়গা দিয়ে দেখুন এখানে আরেকটা শর্টকাট আছে একদম সামনে। আর এখান থেকে ঘুরে যেতে হলে ওই যে বাইকটা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওপরে, ওই ওপর দিয়ে যেতে হবে। চলুন শর্টকাট দিয়ে যাওয়া যাক। 30%ও আমরা আসতে পারিনি।
আর এই জায়গাতে দেখছেন এখানে একটা আদিবাসীদের ছোট্ট একটা গ্রাম আছে। এই এতটা আসার পর এখানে এখন জল পাওয়া যাচ্ছে, পানীয় জল 40 টাকা 1 লিটার। এতক্ষণ ধরে মাত্র 2 কিলোমিটার আসছি, এখনও তো বহু রাস্তা বাকি। আর এখানে জলের দাম কিন্তু এখানে ডবল দাম, নিচে যেটা তার হচ্ছে ডবল। 10 টাকার বোতল 20 টাকা, 20 টাকার বোতল 40 টাকা। কিছু করার নেই, এখানে কিন্তু পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, এখানে এই জল কিনতে হবে। এখানে বসার জন্য কিন্তু জায়গায় জায়গায় এরকম বেঞ্চ করে আছে দেখতে পাচ্ছেন। তাছাড়া ওখানে পাশে ওখানে রেস্ট করার জন্য জায়গা আছে, ছাউনি আছে। সবার আগে কিন্তু দরকার শরীরের স্ট্যামিনা। শরীরের ইমিউনিটি পাওয়ার একবার কমে গেলে প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে। কিন্তু বেশি ভারী খাবার দাবার কিছু খাওয়া যাবে না। আমরা সাথে ওই কেক বিস্কিট এইসবের প্যাকেট আমরা নিয়ে আসছি। বাড়ি থেকে আসার আগে ওয়েদার চেক করেই বেরিয়েছিলাম যে এখানে বৃষ্টি আজকে সারাদিন লাগাতার হবে। সঙ্গে হচ্ছে ছাতা নিয়ে আসছি, আর সঙ্গে একটা হচ্ছে ট্রেকিং শুজ নিয়ে আসছি। রেনকোটটা যদিও এখান থেকে কিনেছি, কারণ বাড়িতে আমার রেনকোট ছিল না, কোনোদিন প্রয়োজন পড়েনি। অল্প অল্প করে ট্রেক করে উপরের দিকে উঠবো, আর তার সাথে একটু একটু করে ওয়ারেসে জল খাবো। শরীরে এটা এনার্জি দেবে। প্রাণটা পুরো শান্তি হয়ে গেল। ওআরএস আর কি, এটা আমরা এনার্জি ড্রিঙ্ক বলছি। এনার্জি ড্রিঙ্কের ওপরে এটা, হ্যাঁ, ওপরে একদম এনার্জি দিতে থাকবে। এখানে ঘুরতে আসলেই এই যে এখানে ছোট ছোট দেখুন বান্দর আছে এখানে, এদের কাছ থেকে কিন্তু একদম সাবধান, নাহলে সব নিয়ে চলে যাবে। আমাদের মতো ট্রাভেলার্স হোক, তীর্থযাত্রীরা হোক, কিংবা এই গভীর জঙ্গলে থাকা ছোট ছোট দোকানের স্টলের মালিকেরা, এখানে রাত্রে থাকা যায় না, কারণ অনেক সময় এই জঙ্গলের মধ্যে জঙ্গলি ভালুকেরও দেখা পাওয়া গেছে। তাই এখানে আদিবাসীরা ছাড়া কেউ থাকে না। এদের সে বাইক জানে বলা, একটা ডান দিকে চলে গেছে, এইটা হচ্ছে বাইক যাবার রাস্তা, আর এখান থেকে পায়ে হেঁটে যাবার রাস্তা। आप लोग चार्ज कितना लेते हो यहाँ से? जैसे आप लोग लोकल हैं, हाँ, आप लोग का 600 से 700 रुपये के बीच में आना जाना हो जाता है। जाने का कितना लेते हो? जाने का छोड़ देंगे 300। এখানে দুটো ঝর্ণা আছে, এই যে দেখছেন গোবর্ধন নালা এবং শীতল নালা। বাম দিকের এই রাস্তা ধরে যদি যাই তাহলে এই দিকে রয়েছে মধুবনের ধর্মশালা। এই বৃষ্টির মধ্যে একসঙ্গে ছাতা এবং লাঠি দুটো কিন্তু ধরে চলা খুবই কষ্টদায়ক, সেই জন্য আমার লাঠিটা পেছনে আমার সাথে একটা ভাই আসছে, ও দিয়ে দিয়েছি, সঙ্গে হচ্ছে রেখে দিয়েছে পিঠের মধ্যে। তো এখন খালি ছাতা ধরেই সামনের দিকে হচ্ছে এগিয়ে চলেছি। অনেকটা রাস্তা আসার পরে এখানে আরেকটা দোকান দেখতে পেয়েছি, এখানে জলের বোতল চাটা এখানে পাওয়া যাচ্ছে। চারিদিকে মেঘ এবং কুয়াশায় ভরা। এখানে ম্যাগিও পাওয়া যায়, কিন্তু ম্যাগির দাম বলছে 50 টাকা করে। আমরা অল্প একটু আসতে পেরেছি, এখনও এখান থেকে বলছে 6 কিলোমিটার, প্রচুর চড়াই করতে হবে। আর দেখুন এখানে 20 টাকা করে প্লেট এরকম ছোলা পাওয়া যাচ্ছে, এরকম ঘুগনি খাবার মতো বাটিতে। তো এটাই শরীরে হচ্ছে এনার্জি দেবে। পাহাড়ে চড়াই করতে গেলে ভাত কিংবা অন্যান্য ভারী খাবার খাওয়া যাবে না। এইরকম চানা, রুটি, কেক, বিস্কিট, স্ন্যাক্স এইসব খেয়ে আমরা পাহাড়ের উপরে চড়াই করব। এখানে ছোট্ট এই যে কাঠের ঘরটা দেখছেন, এটা আসলে কূড়েদান, মানে ডাস্টবিন। উপরে মেঘ দেখুন কত, পুরো একদম ঘন অন্ধকার ছেয়ে আছে। যার শরীরে এনার্জি ভরপুর আছে, এই দিকের এই রাস্তা দিয়ে একটা শর্টকাট আছে, ওখান দিয়ে উপরে উঠে যাচ্ছে, কিন্তু আমার একটুও দম নেই। আমি ধীরে ধীরে এই যে কনক্রিটের রাস্তা করা আছে, এই রাস্তা দিয়ে ধীরে ধীরে উঠছি ওপরে। কিছু কিছু জায়গা আছে যেখান থেকে ঘুরে যেতে গেলে প্রচণ্ড সময় লেগে যায়, তো সেই সব জায়গাতে একটু আধটু শর্টকাট যাওয়ার রিস্ক একটু নেওয়াই যায়। প্রচণ্ড কষ্ট। আমি যদি নিচে রাস্তা দিয়ে যদি আসতাম না, তাহলে ওই জায়গা দিয়ে আমাকে ঘুরে ঘুরে এই দিক দিয়ে আসতে হতো, এই দাদারা যেদিক দিয়ে আসছে। টানা ট্রেক করে এই পথ দিয়ে ওঠা কিন্তু একদমই অসম্ভব। প্রচণ্ড পাহাড়গুলো ব্যথা করছে, তবুও আমরা অনেক আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে ওপরে উঠছি। আর ওপরে বেশ ভালো ঝোড়ো হাওয়া, তার সাথে বৃষ্টি, মেঘ এইসব তো লেগে রয়েছে এখানে লাগাতার। এখনও আমরা অর্ধেক রাস্তা আমরা ক্রস করতে পারিনি। প্রথমে আমরা জল মন্দির হয়ে তারপর আমরা পারশনাথের যে মন্দির আছে ওটা আমরা ভিজিট করে তারপর আমরা নামার জন্য ট্রাই করব, কিন্তু আমরা কখন গিয়ে ওখানে পৌঁছবো সেটাই আমরা বুঝতে পারছি না। যেখানেই জিজ্ঞেস করছি বলছে আরও 6 কিলোমিটার, আর একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলাম বলছে আরও 6 কিলোমিটার, মানে কিলোমিটার আর শেষ হয় না। প্রায় ওই 3 কিলোমিটারের মতো চড়াই করার পরে এখানে আরেকটা আদিবাসীদের ছোট্ট একটা গ্রাম রয়েছে, কয়েকটা ঘরবাড়িও আছে এখানে। এই যে পালকিতে 5000 5,500 করে চার্জ নিচ্ছে, এটা কিন্তু নেওয়া সাজে, কারণ নিচে থেকে একটা মানুষকে উপরে টেনে নিয়ে আসা, আমরা সিঙ্গেল পায়ে হেঁটে আমরা উঠতে পারছি না। এখন আমরা যেই জায়গাতে আসলাম এই জায়গার নাম হচ্ছে 3 মাইল। এখানে দেখুন সামনে বোর্ড আছে, এখানে বোর্ডে লেখা রয়েছে পারশনাথের যে মন্দির সেটা এখান থেকে 4.95 কিলোমিটার, মানে এখনও 5 কিলোমিটারের মতো আমরা চড়াই করে ওপরে উঠবো। মানে এই 50%-এর কাছাকাছি আমরা হচ্ছে ছুঁয়েছি। আর এই যে পুরো জায়গাটা দেখুন, জায়গাটা একদম জাস্ট অসাধারণ লাগছে। পুরো একটা ছোটোখাটো একটা পুরো মেঘালয়ের মতো, চারিদিকে মেঘ জমে রয়েছে। আমাদের পশ্চিম বাংলার সামনে এত সুন্দর একটা লোকেশন রয়েছে, এই জায়গাটা কিন্তু অনেকেই জানেন না। अभी आने का टाइम में 7:30 बजे से चल रहा है। आप कहाँ से हो? कोलकाता से।
কলকাতা বাঙালি? नहीं, हम तो उड़ीसा का है। আচ্ছা আচ্ছা, সব থেকে বেশি মানুষ হচ্ছে আসে এই আশেপাশের, এই বিহার যে আশেপাশের যে জায়গাগুলো আছে এইসব জায়গা থেকে। আমাদের কলকাতার বাঙালি কিন্তু এই জায়গায় খুব কম আসে, খুব কম মানুষ জানে এই জায়গাটা। कैसा एंजॉय किया? अच्छा बढ़िया लगा। রাস্তা দেখুন ভাই, ও মাই গড কি দারুণ লাগছে। এত দূর চড়াই করার পরে এখান থেকে দেখছেন আবার কন্টিনিউ এখান থেকে পায়ে ট্রেক করে এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপরে, সব থেকে যেটা বেশি কষ্ট। अभी भी 3.5 किलोमीटर। हर हर महादेव। अरे महादेव, देवघर गए थे क्या? देवघर से आ रहे हैं। এখানে অনেক মানুষ দেওঘর ঘুরতে গিয়েছিল, ওখান থেকে আসার সময় পারণসাথের এই পাহাড় হয়ে বাড়ি ফিরছে, বেশ ভালো লাগছে দেখে। जल मंदिर? जल मंदिर, हाँ? मंदिर इधर से सीधा? अभी कितने किलोमीटर लगेगा? पारसनाथ? पारसनाथ 5 किलोमीटर। 5 किलोमीटर अभी भी? যখন থেকে এখানে এসেছি খালি সবাই বলছে 5 কিলোমিটার 4 কিলোমিটার, 5 কিলোমিটার 4 কিলোমিটার। আর এই দিক দিয়ে সোজা গেলে এইদিকে বলছে জল মন্দিরের রাস্তা, আর এই দিক দিয়ে যদি যাওয়া হয় তাহলে পারশনাথ মন্দিরে এই দিক থেকে যাওয়া যাবে। জল মন্দিরে যাওয়ার জন্য ওপরের যে শেষ যে কয়েক কিলোমিটার রাস্তা পুরোপুরি সিঁড়ির ধাপ ভেঙে ওপরে উঠতে হচ্ছে, পায়ে প্রচণ্ড চাপ পড়ছে। 2 কিলোমিটার নিচে বলেছিল যে 5 কিলোমিটার, এখানে আসার পর দেখছি এখনও 4-5 কিলোমিটার রাস্তা। আর গুগল ম্যাপে কিংবা এখানে যে লোকমুখে কিংবা এখানে যে মাপ দেওয়া আছে রাস্তার যে টোটাল এত কিলোমিটার রাস্তা, এগুলো আসলে পুরোপুরি একদম ভুল। যত এগোচ্ছি রাস্তা আরও হচ্ছে বেড়ে বেড়ে চলেছে। জাস্ট পাহাড়ের ওই টপ দিয়ে আমাদেরকে নামতে হবে, আবার হচ্ছে নিচে ওইদিকে জল মন্দির আছে, তারপর ওখান থেকে পারশনাথ। এখন এই অবস্থায় একজনই সাহারা, সেটা হচ্ছে ভোলানাথ। এখন মহাদেবের নাম নিয়েই এগিয়ে যেতে হবে, তাছাড়া শরীরে আর কোনো ক্ষমতা নেই। कहाँ से हो? राजा खेड़ा। राजा खेड़ा से जहाँ तक आए हो? উপরে এমন জায়গায় এসে এত সুন্দর চা পাবো এটা কল্পনা করিনি, দারুণ করেছে, অসম্ভব সুন্দর। ওআরএসের জল আর এই বিস্কিট ছোলা এইসব খেয়ে হচ্ছে আসছে উপর পর্যন্ত। ওপরে বলছে নাকি খাবারের দোকান আছে। মারামারি করিস কেন? আমরা এখন কত ফুট উচ্চতায় আছি সেইটা আমরা ঠিক জানি না, নিচে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, চতুর্দিক খালি সাদাই আর সাদা। आप लोग कहाँ से? रांची। रांची से? वाह बढ़िया जगह है। मैं कोलकाता से, বেঙ্গলি। এখানে আমরা চা খেয়েছিলাম, 1 কাপ চায়ের দাম বলছে 20 টাকা। চাটা কিন্তু সুন্দর বানিয়েছিল, আমরা দ্বিতীয়বার আবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। তারপর যখন পয়সা ক্যালকুলেট করলাম, যখন জিজ্ঞেস করলাম তখন আমাদের বললো যে 120 টাকা হয়েছে। আমাদের তো পুরো মাথা পুরো ঘুরে গেছে। 120 টাকার চা আমরা খেয়ে নিলাম মাত্র 3 জন মিলে, 20 টাকা করে এক একটা কাপ, যে কাপগুলো নিচে 10 টাকা করে নিচ্ছে। এগুলো যদি 15 টাকা করে নিত না তাহলে বলতাম না ঠিক আছে চায়ের টেস্ট হিসাবে, কিন্তু এখানে চায়েরও ডবল দাম জলের সাথে। আর একটা দেখুন এখানে ফ্রুটি নিয়েছি 10 টাকার ফ্রুটি, এটাও কিন্তু নিচ্ছি এখানে 20 টাকা। কলকাতায় এখনের এই সময় 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সেটাই এখানে এখন 19 ডিগ্রি। তাহলে ভাবুন কলকাতার তুলনায় মাত্র 5 ঘন্টার ডিস্টেন্সে এতটা ওয়েদার এখানে আলাদা, ঠান্ডা। এখন আমি যেই উচ্চতায় দাঁড়িয়ে আছি এই জায়গাতেই পাহাড় আকাশ ছুঁয়েছে। এই দিকটা একবার দেখুন, কি দৃশ্য দেখুন, নিচে কোনো কিছু দেখা যাচ্ছে না, পুরো একদম মেঘে ঢাকা রয়েছে। আর এই হচ্ছে পাহাড়ের এই পর্যন্ত আসতে পেরেছি পিক পয়েন্ট। এর উপরে কিন্তু আরও অনেকটা চড়াই করে আমরা আরও উচ্চতায় আমরা উঠবো। তাহলে ভাবুন এখানে এই অবস্থা, তাহলে ওপরে গিয়ে ওখানে দৃশ্য কী হতে পারে। চলুন আমরা এগিয়ে যাই। আস্তে আস্তে উঠে আসো। এখন আমি আরও অনেক উচ্চতায় চলে এসেছি। এই জায়গা থেকে এই জায়গার ভিউ দেখুন, খালি চারিদিকে মেঘ। এটাকে কিন্তু কুয়াশা বলে একদমই ঠিক না, এটা আসলে মেঘ, একদম মেঘের রাজ্যে আমরা প্রবেশ করেছি। নিচে যখন চড়াই করে উঠছিলাম তখন বৃষ্টির জলে ভিজে গিয়েছিল, তারপর রেনকোট খুলে আমি হচ্ছে রেখে দিয়েছি আমার ব্যাগের ওপরে এখানে মেঘে আমার মাথা পুরো ভিজিয়ে দিয়েছে। এই যে দেখছেন পুরো জল ঝরছে এইভাবে মাথা নাড়লে। এখনও কিন্তু কয়েকটা ধাপ ভেঙে আমাদেরকে উপরে উঠতে হবে। আর উপরে কুয়াশা দেখুন, আরও আকর্ষণীয়। এই টপ পয়েন্টে যেখানে মানুষের উঠতে দম বেরিয়ে যাচ্ছে সেই জায়গায় একটা মোষ এখানে কিভাবে আসলো। অনেক মানুষ কিন্তু এই কথাটা বিশ্বাস করেন, যেখানে পাহাড়ের সঙ্গে মেঘ এবং আকাশ এসে মিলেছে সেই জায়গাকে অনেকে স্বর্গের রাস্তা বলে থাকেন। তো এখানের এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু স্বর্গের রাস্তার থেকে কোনো দিক থেকে কম বললে চলবে না, দারুণ জায়গা। পাহাড়ের একটা জিনিস কিন্তু একদম অদ্ভুত লাগে, এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ্দুর। এখন যে জায়গাটায় আমরা এসে পৌঁছালাম এই জায়গাটার নাম স্বামী গৌতম টং। আমরা টোটাল 9 কিলোমিটার আমরা অতিক্রম করে এই জায়গায় এসে পৌঁছেছি। এই স্বামী গৌতম টং থেকে এখানে জল মন্দিরে যাওয়ার রাস্তা শুরু হচ্ছে, এখান থেকে 0.3 কিলোমিটার এই দিক দিয়ে আমাদের নিচে নামতে হবে। পারশনাথ মন্দিরে
যেতে হলে আমাদেরকে আবার এই জায়গাতে এই পয়েন্টে ফিরে আসতে হবে। ওখান থেকে বাম দিকে এই যে রাস্তা দিয়ে এদিকে চলে গেলে চলে যাবো আমরা পারশনাথের মন্দিরে। তাহলে চলুন এখন আমরা আগে জল মন্দিরটা দর্শন করে নিই। সামনেই হ্যাঁ না? যে কোনো পাহাড়ের উচ্চতায় চড়াই করার সময় শরীরে কষ্ট এবং সময় যতটা পরিমাণে বেশি লাগে, নামার সময় হয় ঠিক তার উল্টো। কিন্তু পায়ে পা লেগে জড়িয়ে যদি একবার নিচে পড়া যায় তাহলে বাড়ির দেওয়ালে নিজের ফটোতে মালা চড়তে খুব একটা বেশি সময় লাগবে না। জল মন্দির পর্যন্ত যাতায়াতের ব্যবস্থা বলতে পায়ে হেঁটে চলা রাস্তা এবং পালকি। জল মন্দিরের দৃশ্য দেখুন খালি এখানে, একদম ঝড়ের বেগে কুয়াশা এবং মেঘ ছুটে চলেছে পুরো হাওয়ার মধ্যে দিয়ে। কি অপূর্ব লাগছে দেখুন, সাথে সাথে মেঘের মধ্যে ঢেকে গেল পুরো জল মন্দিরটা। বলা হয় জল মন্দিরের 3টে যে সাইড আছে সারা বছর এই পাহাড়ের জলে পুরো ভর্তি থাকে, যার জন্য এই মন্দিরের নাম জল মন্দির দেওয়া হয়েছে। আর ভেতরে এখানে অনেক কিছু দেখার মতো জিনিস আছে, সেগুলো চলুন দেখাচ্ছি আপনাদের। পুরুলিয়া আমরা অনেকবার গিয়েছি ঘুরতে ওখানে। চলুন এখানে এই যে জল মন্দিরটা আছে, জল মন্দিরের আশেপাশে যত ভিউ আছে ওকে ছোট্ট একটু সিনেমেটিকে দেখিয়ে দিই। कैसा रहा? सफर बहुत बढ़िया रहा, मौसम बहुत बढ़िया रहा था। हाँ। और आप लोग कहाँ से हो? রাঁচি से। আমি যেখানে কাজ করি ইন্দোরে, তার পাশে ভোপাল থেকে এই দাদু হচ্ছে আসছে। बांग्ला समझते हो? बांग्ला ये समझते हैं? मैं बोल रहा था आप उधर से आ रहे हो ना, मैं जहाँ पे काम करता हूँ यही बोल रहा था। এইবার জল মন্দির থেকে ওই যে গৌতম টং ছিল যেখান থেকে এসেছিলাম, আবার ওখানে যাব, ওখানে পৌঁছে ওখান থেকে পারশনাথের দিকে আবার অগ্রসর হব। তাহলে চলুন এখন পারশনাথে যাওয়া যাক। এই গৌতম স্বামী টং থেকে পারশনাথ যাওয়ার রাস্তা টোটাল 1.5 কিলোমিটারের মতো। আর রাস্তা দেখুন তীর চিহ্ন দেওয়া আছে, এইদিকে রাস্তা চলে গেছে সোজা। এই পারশনাথ পাহাড়কে সম্মেদ শিখরও বলা হয়। এই পুরো পাহাড়ে টোটাল 31টি কূট অবস্থান করছে। এখানে কূটের মানে দেহরি বা টঙ্ক। এই পাহাড়ে একসময় 24 জন জৈন সাধক মোক্ষ লাভ করেছিলেন। এই সাধকদের বলা হয় তীর্থঙ্কর। এই তীর্থঙ্করদের চরণ পাদুকা এই মন্দির বা কূটগুলিতে রয়েছে। এই 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে এক তীর্থঙ্কর পারশনাথ, তার নামে এই পাহাড়কে উৎসর্গ করা হয় এবং নাম দেওয়া হয় পারশনাথ পাহাড়। স্বর্গ কী জিনিস সেটা আমি জানি না, কোনোদিন দেখিনি, কিন্তু আজকে যেই পরিশ্রম করে এই জায়গাতে আমি আসতে পেরেছি এবং এই জায়গা থেকে যে জিনিসটা আমি দেখছি না, সত্যি বলছি চোখে জল চলে আসবে, এতটা আনন্দ লাগছে। এইভাবে কোনোদিন আজ পর্যন্ত আমি পৃথিবীকে এইভাবে ওপর থেকে নিচে আমি কোনোদিন দেখিনি। কি সুন্দর দেখুন এখানে মেঘের খেলা, এখানে মেঘগুলো কত সুন্দর উড়ে উড়ে চলে যাচ্ছে। আর নিচে এইটা হচ্ছে মেন রোড, ওখানে দূরে মেন রোড দেখা যাচ্ছে। এই দেখুন কথা বলতে বলতে সাথে সাথে আবার মেঘ এসে আবার ঢেকে গেল এই জায়গায়। এই কিছুক্ষণ আগে যে স্বামী গৌতম টংটা দেখিয়েছিলাম, ওখান থেকে পূর্ব দিকে মুখ করলে 19টি কূট এবং পশ্চিম দিকে মুখ করলে 11টি কূট দেখতে পাওয়া যায়। এখন আমি যেই পারশনাথ বা পারশনাথের দিকে এগিয়ে চলেছি সেটা পড়ছে পশ্চিম প্রান্তে। গৌতম স্বামীর টং থেকে পারশনাথের টং পর্যন্ত এই 1.5 কিলোমিটার রাস্তা অপূর্ব সুন্দর। এখান থেকে দেখুন ডাক বাংলা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এদিকে হচ্ছে ডাক বাংলা, অজিতনাথ এবং নেমিনাথ এবং পারশনাথ টং এইদিকে। এই পাহাড়ে 24 জন তীর্থঙ্করের কূট নির্মিত হয়েছে ঠিকই, কিন্তু তার মধ্যে আদিনাথ, বাসপূজ্য নেমিনাথ এবং মহাবীর এই পাহাড়ে কিন্তু মোক্ষ লাভ করেননি। পারশনাথের 4500 ফুটকে মিটারে কনভার্ট করলে 1365 মিটার হয়। এই যে এইদিকে ওপরে দেখুন স্বর্গ থেকে হাওয়া নামছে, মেঘের হাওয়া। এটাই হলো সেই বিখ্যাত পারশনাথ পাহাড়ের সেই বিখ্যাত পারশনাথ মন্দির, যেখানে আসার জন্য সারা দিন ধরে যে যুদ্ধ করে যাচ্ছে সেটা এখন এই মুহূর্তে এখন এসে সাকসেস হয়েছি। সারাদিনের পরিশ্রম, এখানে এসে সমস্ত ক্লান্তি এখানে এসে দূর হয়ে গিয়েছে। খুব সুন্দর লাগছে, প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে এখানে, মেঘের হাওয়া। দৃশ্যটা দেখুন খালি একবার। এটাই ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার সেই সব থেকে হাইয়েস্ট পিক পয়েন্ট। কত সুন্দর দেখুন জায়গাটা। রোদ্দুর উঠলে কিন্তু নিচে পাহাড় এবং যেই রাস্তা ধরে আমরা আসছি সেটা কিন্তু এই দিকে দেখা যায়, কিন্তু এখন মেঘের জন্য এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে মেঘে ভর্তি। চলুন আপনাদের মন্দিরের চারপাশটা একবার ভ্রমণ করাই। এই পারশনাথ মন্দির 24 ঘন্টার মধ্যে জোর করে 3-4 ঘন্টাই দেখতে পাওয়া যায়, বাকি সময় পুরোপুরি পাহাড়ের মধ্যে ঢেকে থাকে। এই মন্দিরের ভেতরে পারশনাথের কোনো মূর্তি নেই, আছে চরণ পাদুকা। পারশনাথ ছাড়াও বাকি যে 23টা তীর্থঙ্করের কূট আছে এখানে, সেখানেও কিন্তু চরণ পাদুকাই রয়েছে, কোনো মূর্তি নেই। এমনটা মনে করা হয় এই তীর্থঙ্করেরা
এই কুটের স্থানেই সমাধি নিয়েছিলেন যখন তারা মোক্ষ লাভ করেছিলেন। জৈন ধর্মের মানুষদের কাছে এই জায়গাটা একটা পবিত্র তীর্থস্থান, যেটা 4,500 ফিট উচ্চতায় অবস্থান করছে। এই জায়গায় এসে সমস্ত কষ্ট আমার দূর হয়ে গেছে, খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে, শরীরে ক্লান্তির লেশ এতটুকুও নেই। মন্দিরে দর্শন হলো, মন্দির থেকে নিচে নামলেই কিন্তু এখানে খাবারের জন্য অনেক অপশন পেয়ে যাবেন, যেটা অন্যান্য জায়গায় ছিল না। এই পারশনাথ মন্দিরের একদম নিচের প্রান্তে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম খাওয়া দাওয়া এখানে করতে পারেন আপনারা। কিন্তু একটা জিনিস, এখানে নিচের তুলনায় এখানে খাবার দাবারের প্রাইস একটু বেশি। তো আমরা এখান থেকে এখন নিচে নামবো, খাওয়া দাওয়া করে যেভাবে আমরা এসেছিলাম সেইভাবে আমরা আবার নিচে ওই মধুবনে ওখানে আবার ট্রেকিং করে নেমে যাব। ওখান থেকে তারপর আমরা অটো কিংবা টোটো করে ওখান থেকে আমরা পৌঁছে যাব স্টেশনে। রাত্রি 11টা বেজে 30 মিনিটের আশেপাশে আমাদের ট্রেন আছে একদম হাওড়া স্টেশনে যাওয়ার জন্য, যে ট্রেনটা পৌঁছবে কালকে একদম ভোরবেলা 5টার আশেপাশে। তাহলে ভিডিওটা কেমন হলো সেটা কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আমি আবার নিয়ে আসবো। টাটা, বাই বাই।